নমস্কার, আমি ডক্টর রিমা ঘোষ। আমি বাবার কাছে গত 1 বছর ধরে আসছি। বাবার আশীর্বাদে অনেক কিছুই হয়েছে, আরও আশা করছি হবে। সামনে আমার একটা এমডি এক্সাম আছে, তার জন্যই এখন বাবার কাছে আসা আর বাবার আশীর্বাদ নেওয়া, যাতে আমার পরীক্ষা ঠিক মতন আমি দিতে পারি। তো বাবা বলেছেন যে আপাতত ঠিকই হবে, এবারে দেখা যাক কি হয়। আর বাবার কাছে এসে আমি সত্যি বলতে লাভ পেয়েছি অনেক। বাবা আশীর্বাদ করে যে না হবে, আর সত্যি সেটা হয়েছেও। আমার সাথে অনেক কিছুই এরকম হয়েছে, তো সেই আশাতেই এসছি এখন। আর এটাই। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি এক বিশেষ সঞ্চার নিয়ে বলবো। এই সঞ্চারের ফলে কিন্তু আমাদের জীবনে কিছু আপস অ্যান্ড ডাউন নিয়ে আসে। আমি বারবার বলে থাকি এটা মঙ্গলের বছর। দেখতে পাচ্ছেন আগুন, কালকেও সল্লেকে কোথাও একটা আগুন লেগেছিল, আমি দেখলাম। কালকে 17 তারিখে রাত, আপনারা দেখবেন পেপারে, দেখবেন 18 তারিখের পেপারে, তো দেখবেন যে ওখানে আগুন লেগেছে। কেন মঙ্গলের বছর, কেন এত আগুন লাগছে? অনেকে আমাকে চেম্বারে বলছে কি করে শাস্ত্রীজি বলেন, আপনি তো ভগবানের মতো বলছেন। আমি না, ভগবান না, গ্রহ মঙ্গলের বছর। মঙ্গল আমাদের 2025 মঙ্গল সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর। মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারকগ্রহ, সেনাপতির কারকগ্রহ। সেই মঙ্গলের বছরে কিন্তু ভীষণভাবে আগুন লাগবে। আরও অনেক জায়গায় অগ্নিসংযোগ হবে। যারা ফায়ারে আছেন, যারা ফায়ার ব্রিগেডে আছেন, যারা দমকল বিভাগ আছেন, তাদেরকে বলবো সমস্ত কিছু বিশেষ করে প্রিকশন নিয়ে রাখতে, কারণ আগামী দিনে আরও কিন্তু আগুন লাগবে। এটা তপন শাস্ত্রীর প্রেডিকশন রোল। আমি এর আগে বলেছি 4-6 মাস আগে দেখবেন পরপর 4 দিকে আগুন লেগেছে। উল্টোডাঙ্গা, নারকেলডাঙ্গা, বিভিন্ন দিকে, নারকেলডাঙ্গা বস্তিতে আগুন লেগেছে, ব্যারাকপুরে আগুন লেগেছে, কুম্ভ মেলাতে আগুন লেগেছে, দিল্লিতে একটা আগুন লেগেছে, বিভিন্ন ক্যালিফোর্নিয়ায় আগুন লেগে শেষ হয়ে গেছে। এটা তো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এটা গ্রহের কত মঙ্গলের বছর, আমাদের ভারতবর্ষেরও মঙ্গল বছর, 2025টা বিদেশেরও মঙ্গলের বছর। যার ফলে আগুন লাগার একটা প্রবণতা কিন্তু থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিক্ষিপ্তভাবে কোনো জায়গায় হচ্ছে। তার ফলে কিন্তু ভূমিকম্প হয়েছে। আগামীকালকেও দেখা গেছে পেপারে, আমি এর আগে বলেছিলাম ভূমিকম্প হবে। আরও কিন্তু ভূমিকম্পে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। সেটা কিন্তু দিল্লিতে হয়ে গেছে, একটু অল্প হলেও ভূকম্পন হয়েছে। গ্রহ গ্রহকে আমরা কি বলি, যাহা আকর্ষণ করে সেটাই গ্রহ। তো এখন যে গ্রহের পজিশন আছে, তাতে করে আমি পাচ্ছি যে শনির একটা সঞ্চার হচ্ছে। শনি সবচেয়ে আমাদের একটা দূর প্ল্যানেট, এবং শনি সবচেয়ে আমাদের একটা ঘরে কিন্তু 2.5 বছর থাকে। কেতু থাকে 1.5 বছর, বৃহস্পতি থাকে 1 বছর। বাকি গ্রহগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে অল্প দিনের মধ্যে থাকে। তো এই যে গ্রহের যে সঞ্চার, এই গ্রহের যে স্থায়িত্ব, শনিকে আমরা মহারাজ বলে থাকি। শনি কিন্তু একটা ভাইটাল প্ল্যানেট। আমাদের 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা রাশির মধ্যে শনি কিন্তু একটা ভাইটাল গ্রহ। এই শনি কিন্তু আমাদের 7.5-এর একটা ফেস কিন্তু আমাদের জীবনকে অনেক তছনছ করে দিতে পারে। এর আগে আমরা কিন্তু দেখেছি, আমাদের যে 7.5 যাদের চলেছে তারা বুঝতে পারছেন আমি কোন কথাটি বলতে চাচ্ছি। যার ফলে 7.5-এর ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের জীবনে কিন্তু অনেক কিছু উত্থান পতন হতে পারে। উত্থানের থেকেও পতনটা বেশি হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। উত্থানও হবে, সেটার বিষয়েও আমি আপনাদের সামনে আলোচনা করব। কার কার উত্থান হবে বা 7.5-তে কী করলে আমরা ভালো থাকবো, তারা কিছু টটকা আপনাদের বলবো। 7.5 থেকে তো বাঁচতে হবে, 7.5 থেকে বাঁচতে হবে আমাদের। 7.5 চলবে। গ্রহ তার আপন মনে তার বিভিন্ন জায়গায় কিছু গ্রহ শান্তি করে আমরা 7.5-এর প্রকোপ থেকে কিছুটা আমরা রেহাই দিতে পারি। কিন্তু শনি তার আপন গড়ে 2.5 বছর থাকবে। 2.5 বছর 12টা রাশির 30 বছর বাদে কিন্তু শনির এই প্রবেশ হচ্ছে। আগামী 29শে মার্চ 2025 রাত্রি হচ্ছে 9টা 50 মিনিটে শনি কিন্তু প্রবেশ করছে মীন রাশিতে। এই মীন রাশির কিন্তু ভরপুর 7.5 কিন্তু আমাদের ফেস করতে হবে। তার মধ্যে মীন রাশির অলরেডি 2.5 বছর কেটে গেছে। মীন রাশির 7.5 কিন্তু 5 বছর। যাদের মীন রাশি শুনে রাখবেন ভালো করে, মীন রাশির 7.5 চলবে আগামী 5 বছর, 5 বছর। মকর রাশির 7.5 শেষ হয়ে যাচ্ছে 29শে মার্চের পর। কুম্ভ রাশির 7.5 থাকবে আর 2.5 বছর। ভালো করে জেনে নেন, 7.5 বছর আর থাকবে না। অনেকটা কুম্ভ রাশি কাটিয়ে এসছে 5 বছর, আর থাকবে কিন্তু 2.5 বছর। মীন রাশির থাকবে 5 বছর। আর মেষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির থাকবে 7.5 কিন্তু একদম 7.5 বছর। আগামী 29শে মার্চ কিন্তু 2025
9:50 রাত্রি 9:50 শনি মহারাজ প্রবেশ করছেন একটা মহাসঞ্চার গতিতে প্রবেশ করছেন কোথায়? মীন রাশিতে। যার ফলে মীন রাশির সাড়ে 5 বছর, কুম্ভ রাশির সাড়ে 2.5 বছর এবং মেষ রাশির সাড়ে 7.5 বছর কিন্তু আমাদের জ্বালা যন্ত্রণা ভোগ দুর্ভোগ করতে হবে, কিছু করার নেই। আমি মেষ রাশির ক্ষেত্রে বিশেষ করে বলবো সতর্কতা অবলম্বন করতে। দেখুন, কর্কট রাশি সিংহ রাশিতে 7.5টা ভয়ঙ্কর একটা আরও ক্ষতি করবে পরে, মানে যাদের কর্কট রাশির 7.5 সিংহ রাশির 7, কারণ কর্কটের অধিপতি চন্দ্র, চন্দ্রের ঘরে শনি। আচ্ছা, সিংহের অধিপতি রবি, সেই রবির ঘরে শনি, রবি শনি ভাববেটা হলো কিন্তু প্রচণ্ড কাজ 7.5 এগুলো এফেক্ট বেশি হয়। কিন্তু মকর রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 একটু কম হয়, কারণ মকরের অধিপতি কিন্তু শনি, সেই শনি 2.5 বছর। কুম্ভের অধিপতি কিন্তু শনি, সেই শনি 2.5 বছর। তো এই 2.5 বছর কুম্ভের ঘর, তোমার কুম্ভের ঘর আর তুলার ঘর শনির সবচেয়ে প্রিয় ঘর, আপনারা জানেন, বা যদি না জেনে থাকেন জেনে রাখুন আমার কথা শুনে। কুম্ভের ঘর শনির প্রিয় ঘর, আর কি ঘর? তুলার ঘর শনির মানে প্রিয় ঘর হচ্ছে। তো এই যে ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু ভীষণ। কিন্তু এই যে মীন রাশিতে শনির প্রবেশ, মীনের সাথে বৃহস্পতির ভালো ভাবও নেই, মীন রাশির অধিপতি বৃহস্পতি, মীনের সাথে বৃহস্পতির ভালো ভাবও নেই, আর বৃহস্পতির সাথে শনির কিন্তু ভালো খারাপ সম্পর্কও না। যার ফলে মীন রাশির ক্ষেত্রে কিন্তু 19-20 একটা হওয়ার যোগ কিন্তু 7.5 ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। শনির বন্ধু গ্রহকে শুক্র গ্রহ বন্ধু, শুক্র মিনে আবার প্রচণ্ডভাবে উচ্চস্থ এবং সেই ঘরে শনির প্রবেশ, যার ফলে এবং বৃহস্পতির ঘর, ওটা মিনের ঘর, শুক্রের উচ্চস্থ ঘর, শনি ঢুকছে 29 মার্চ, মানে একটা বুঝতে পারছে একটা মিসলেনিয়াস রেজাল্ট কিন্তু আমাদের কিন্তু দেবে। শনির আর কে বন্ধু আছে? বুধ, বুধ শনি শুক্র, এরা হচ্ছে শনির খুব কাছের এবং বন্ধু গ্রহ। যার ফলে আমাদের বুধের ঘর কোন আছে? মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। আর কি বলবো? কুম্ভ রাশি এবং মকর রাশির অধিপতি শনি, আর বৃষ রাশির তুলা রাশির অধিপতি কিন্তু শুক্র। তো এই ঘরগুলো যখন শনির প্রবেশ হবে, সেখানে কিন্তু 7.5 প্রকোপগুলো যখন গোচর করবে, হয়তো আসবে আবার পরে, যখন হবে তাতে কিন্তু একটু দোষটা কম হয়। কিন্তু মেষ রাশির যাদের আছে, মেষের সঙ্গে মেষের অধিপতি মঙ্গল, সেটা মঙ্গলের ঘর, সেই ঘরে শনির 7.5 চলছে, মানে তাহলে কিন্তু মেষের কিন্তু 7.5 ক্ষেত্রে একটু খারাপই হওয়ার কিন্তু কথা জ্যোতিষশাস্ত্রে বলছে, আমাদের জ্যোতিষশাস্ত্রের কিন্তু এটা বলছে। কিন্তু তার মধ্যে কিন্তু যেটা আমি পাচ্ছি, মকর রাশির মধ্যভাগটা খুব ঘাতক, মধ্যভাগ পেরিয়ে গেছে, দেখবেন মধ্যভাগ মানে দ্বিতীয় চরণটা খুব ঘাতক, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে 7.5 ক্ষেত্রে। কুম্ভ রাশির বলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চরণটা খুব খারাপ করবে না। কুম্ভ রাশির কিন্তু এখন তৃতীয় চরণ চলছে, মানে কুম্ভ রাশির ক্ষেত্রে এখন দ্বিতীয় চরণ চলছে। কুম্ভ রাশির ক্ষেত্রে তোমার এখন মোটামুটি ধরতে পারো খুব যে খারাপ হবে, খুব যে ভালো হবে সেটা বলছে না, একটা মিসলেনিয়াস রেজাল্ট কিন্তু হবে। 7.5 কিন্তু 7.5 চলছে। কুম্ভ রাশির ক্ষেত্রে যে চরণ চলছে, সেই এখন যে চরণটা চলছে তাতে কিন্তু সম্পূর্ণ খুব একটা অশুভ হবে না। আপনারা একটু সাবধান সতর্কতা থাকলেই হবে। কিছু কিছু কাজ আছে বলবো, সেগুলো করলেও কিন্তু হবে। মেন হচ্ছে মীন রাশিতে শনির প্রবেশ। মীন রাশিতে শনি 29 মার্চ ঢুকবে রাত্রি 9:55, সেখানে কিন্তু অবশ্যই কিছুটা ভয়ের সঞ্চার কিন্তু আছে যাদের মীন রাশি। মীন রাশিতে কিন্তু অর্ধঘাতক হবে, হ্যাঁ হাফ হাফ, মানে মীন রাশি 7.5 কি হয়? 7.5 প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যে দিকগুলো আমরা পাই, এই দিকগুলোতে কিন্তু প্রথম চরণ যদি 7.5 চলে, তার মানে এখন আমার 7.5 প্রথম চরণ চলবে কিন্তু কার প্রথম চরণ চলবে? হচ্ছে মেষ রাশি। এই প্রথম চরণ কিন্তু জাতকের কি হয়? আয় থেকে ব্যয় বেশি হয়, অর্থ কম আসবে, হঠাৎ ধনহানি হতে পারে, জাতক বিভিন্ন দিক থেকে খুব অসুবিধায় পড়তে পারে, স্বাস্থ্য ঠিক মতো যাবে না, চোখের রোগ হবে, বিভিন্ন প্রকার একটা মানসিক অস্থিরতার মধ্যে চলবে। যাদের মীন রাশি তাদের এই ঝামেলাগুলো কিন্তু হবে, মিলিয়ে নেবেন। আর কি হবে? পিতামাতার শরীর ভালো যাবে না, পিতামাতার মৃত্যু পর্যন্ত হতে পারে, বিশেষ করে পিতার বা গুরুজন স্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আপনি হয়তো খুব পিসিকে ভালোবাসেন, পিসি আপনাকে মানুষ করেছে, মাসি আপনাকে মানুষ করেছে,
আপনার যদি সাড়ে সাথে চলে তাদের শরীর কিন্তু ভালো যাবে না। যদি আপনাকে পিসি খুব ভালোবেসে থাকে, আপনাকে মানুষ করেছে, তাহলে আপনার পিসির কিন্তু শারীরিক ডিস্টার্ব খুব হবে। পিসির কাছে মানুষ হননি, পিসি আপনার কাছে পিসি আপনার পিসি হয়, আপনি মানুষ হচ্ছে। অনেক আছে না পিসি মাসির কাছে মানুষ হয়, পিসির একদম প্রিয় তার ওই ভাইপটি বা বোনপটি যাই হোক, তার কিন্তু সাড়ে সাথে চললে যে পিসি ভালোবাসবে যে মাসে তাদের কিন্তু শারীরিক ডিস্টার্ব হয়। তারপরে বলছি না ভাইপোকে ভালোবাসবে না, ভালোবেসে তো ফেলেছেন, এই ক্ষেত্রে কিন্তু হয়। আর পিতামাতার শারীরিক কিন্তু ডিটোরিয়েট করবে, আমি বলছি না মৃত্যু হয়ে যাবে, কিন্তু এখানে হয় কিন্তু সাড়ে সাতিতে চোখের রোগ হবে, ইএনটির একটা সমস্যা দেখা দেবে যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো। যদি দ্বিতীয় চরণ হয় তাদের সম্পত্তি হানি হবে, শত্রু ভয় থাকবে, আর্থিক ঝামেলা হবে, আত্মীয়ের সাথে মনোমালিন্য হবে, ব্যবসায় প্রচণ্ড মন্দা হবে, বহুদূর ভ্রমণ হবে, সেখানে বিপত্তি ঘটতে পারে, পারিবারিক সুখ কিন্তু কম পাওয়া যাবে, এগুলো বলছি। অধিক ব্যয় হয়ে যাবে এবং সব কাজেতে একটা নিষ্ফল হওয়ার প্রবণতা বেশি থাকবে যদি দ্বিতীয় চরণ হয়। তৃতীয় চরণে বলছে কি হবে, ব্যয় প্রচণ্ড অধিক হবে, অর্থ এলেও শীঘ্র সেটা ব্যয় হয়ে যাবে, অর্থ অনেক আসবে কিন্তু বেরিয়ে যাবে। লোন যদি করতে চান লোনটা শোধ কিছুতেই হতে চাইবে না, সুখ শান্তিটা কম হবে, স্বাস্থ্য ভালো যাবে না, অহেতুক বিবাদ ঝামেলায় জড়িয়ে পড়বে, হঠাৎ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার প্রবণতার যোগ প্রবল, বিভিন্ন দিক থেকে হতে পারে, স্বাস্থ্য মোটেই ভালো যাবে না এবং নিজেদের মধ্যে কিন্তু পিতা পুত্রের মধ্যে সম্পর্ক দূষণ হওয়ার কিন্তু প্রবল তৃতীয় চরণে এটা কিন্তু হয়। এই সাড়ে সাতির ফলে কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে আমি বলবো থাকতে। সাড়ে সাতিতে কিন্তু অনেক কিন্তু ডিস্টার্ব হয়, আমরা বারবার বলেছি এবং এই বারবার বলার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে অনেকের কিন্তু ভালো হয়েছে। এই যে আমার প্রোগ্রামটা করছে, এটা যদি আপনারা আমার কথা শুনে যদি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। এই জন্য বলা কিন্তু সাড়ে সাতি কিন্তু ভয়েরই ব্যাপার আছে। কেন সাড়ে সাতি বলছি, সাড়ে সাতি আবার কিন্তু এই 29শে মার্চের পর ধনুরাশির কিন্তু একটা ঢাইয়া চলবে। ধনুরাশির জাতক জাতিকদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এই সাড়ে সাতিতে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম কিন্তু হয়, আমরা কিন্তু বারবার বলে থাকি, বারবার বলছি। সাড়ে সাতির জন্য কিন্তু সাড়ে সাতির বলছে পালনীয় 7টা কর্ম আছে, সেটা গদ্যের মাধ্যমে একটা বইয়ের মধ্যে পেয়েছি, আপনাদের পড়ে শোনাচ্ছি, সেটা আপনাদের ভালো লাগবে। বলছে সাড়ে সাতের পালনীয় 7, ঘুষ নিয়ে কালো না করে হাত, বৃদ্ধ খঞ্জ আতুর অনাথ, আচরণে যেন পায় আঘাত, ম্লেচ্ছ গৃহে কবু না পারে পাত, মিলে না পররমণীয় সাথ, পতিতালয়ে না কাটায় রাত, পানের পাত্রে না বাড়ায় হাত, বৈশিষ্ট্য মিনতি দিবা রাত, ইষ্ট ভাবনা তারে ছাড়ে না সাথ। এই সাড়ে সাতির 7 কাহানি যেটা বললাম, এটা কি বলছে কথাটার মধ্যে? সাড়ে সাতির বলছে ঘুষ বা কাউকে ঠকিয়ে টাকা পয়সা সাড়ে সাতির মধ্যে নেবে না। কারণ শনি একটা ন্যায়ের কারক গ্রহ, শনি কিন্তু জাস্টিস, শনি কিন্তু আমাদের আধ্যাত্মিক কারক গ্রহ, শনি কিন্তু আমাদের সব কিছু বিচার বিশ্লেষণের কারক গ্রহ। শনি কি কর্মের দেবতা, কর্মটা শনি দেয়, ন্যায় দেয়, জাস্টিস দেয়। এই শনির প্রাককালে, সাড়ে সাতের প্রাককালে যদি এই যে বললাম আমি এই সাড়ে সাতির 7 কাহানি, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। কি বলছে, ঘুষ নিতে না বলছে, বৃদ্ধ খঞ্জ মানে খোঁড়া কানা ওদের কিন্তু সেবা করতে বলছে, ওদেরকে বলছে এই মানে এই যে কবিতাটা বললাম, এই যে শায়েরিটা বললাম, তার কিন্তু মানে বৃদ্ধ খঞ্জর বলছে যেন তাদের প্রতি আঘাত না করা হয়, বয়স্ক মানুষদের আঘাত না করা হয়, কানা খোড়াদের বলছে দান করতে, ম্লেচ্ছ গৃহে মানে কোনো ছোট কাজ করে বা ছোট নিজ মনোভাবাপন্ন মানুষের সঙ্গে পরামর্শ না করা, যদি মনে করেন এই লোকটা খারাপ তাদেরকে এড়িয়ে চলা, সেখানে খাওয়া দাওয়া চলবে না। সাড়ে সাতিতে কোনো শ্রাদ্ধ বাড়িতে খাবে না, সাড়ে সাথে 2.5 বছর চললে কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে যাবে না, এটা আমি বারবার বলবো। যদি যেতে হয় যাবেন, কিন্তু খাওয়া দাওয়া করা চলবে না। এখন বলবেন তাহলে নিজেদের মধ্যে কেউ মারা গেলে সেখানে তো খেতে হবে, নিজেদের মধ্যে মারা গেলে সেটা আলাদা, বাবা মা দাদু দিদিমা না ঠাকুমা
তো নিজেদের মধ্যে, মারা গেলে তো সেখানে সাধ্য শান্তি করতে হবে, সেখানে খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু অন্যের বাড়িতে কোনো সাধ্য বাড়িতে খাবে না, যেতে পারো তাহলে ভালো হয়। বলছি কোনো বাজে বা পতিতালয়ে গমন না করতে, বা এই ধরনের কিছু কাজকর্ম না করতে, পানের পাত্রের বাড়াই না হাত বলছে, মানে ড্রিঙ্কস মানে যেটা মদ ফদ খাওয়ার ক্ষেত্রে এটা বলছে না করতে। এই 7.5-এর ফলে বশিষ্ঠমণি এই কথাগুলো কিন্তু বলে গেছেন, এবং ইষ্ট ভাবনা বলছে জপ করতে। 7.5-এর যে মন্ত্র আছে আমাদের, প্রতিদিন যাদের 7.5 এই প্রতিদিন মন্ত্রটা বলবেন, যাদের 7.5 চলছে, মন্ত্রটা হচ্ছে যাদের মীন রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মেষ রাশি, তারা প্রতিদিন স্নানের পর, শনিবার তো করবেন, প্রতিদিন স্নানের পর নম হ্রিং শ্রীং মেষ রাস হয়ে নম, নম হ্রিং শ্রীং মেষ রাস হয়ে নম, নম হ্রিং শ্রীং কুম্ভ রাস হয়ে নম, নম হ্রিং শ্রীং কুম্ভ রাস হয়ে নম, নম হ্রিং শ্রীং কুম্ভ রাস হয়ে নম, নম হ্রিং শ্রীং মীন রাস হয়ে নম, নম হ্রিং শ্রীং মীন রাস হয়ে নম, নম হ্রিং শ্রীং মীন রাস হয়ে নম। এরকম মন্ত্রগুলো কিন্তু আপনারা পাঠ করবেন প্রতিদিন, নিজের রাশিকে জাগান। সেটা প্রত্যেক রাশিকেই বলেছি, কিন্তু বিশেষ করে 7.5। আর শনির যে একটা প্রিয় মন্ত্র আছে, যেই মন্ত্র শুনলে শনি খুব সুস্থ সবল থাকে এবং শনি খুব প্রেগ মানে করবে, শনি ক্ষতি করতে পারবে না। প্রিয় মন্ত্র হচ্ছে ওং প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ। ওং প্রাং পয়রপলা আকার 59, প্রিং পয়রপলা দীর্ঘ 59, প্রং পয়রপলা ঔকার 59, স দন্ত স বিসর্গ স শনেশ্বরায় নমঃ। তাহলে নম বলবেন অনেকে, ব্রাহ্মণ সন্তানরা ওং বলবেন, দীক্ষা হলে ওং বলবেন, নাহলে নম প্রাং প্রিং প্রং স শনেশ্বরায় নমঃ। এই মন্ত্রটা 7.5 থেকে কিছুটা বাঁচার জন্য উপায়টা বলে দিলাম, এটা কিন্তু অবশ্যই করবেন। 7.5 কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দিক থেকে গোলমাল করে দেয়। আর কি বলছে 7.5 জ্যোতিষ শাস্ত্রে বলছে, দ্বিতীয় ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি গ্রহ যদি অশুভ গ্রহের সাথে যুক্ত হয়ে যায়, আপনারা ছকটা দেখুন, আপনারা আগে দেখেন বুঝতে পারবেন। কি বললাম আমি? দ্বিতীয় ঘর, সেকেন্ড হাউস, 7th হাউস, 8th হাউস, 12th হাউস, এই ঘরগুলোর যে গ্রহ আছে তার অধিপতি গ্রহ সঙ্গে যদি অশুভ গ্রহ যুক্ত থাকে, তাহলে 7.5-এর এফেক্টটা কিন্তু বেশি হয়। শনি সেখানে কিন্তু খারাপ দেবে। আর এই কথাগুলো বলার উদ্দেশ্য, শনি ন্যায়, কর্মের দেবতা, আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক চেতনা এই সময় বাড়ালে বশিষ্ঠ বলেছেন 7.5-এর অতটা কিন্তু ক্ষতি করবে না। তো যাদের মেষ রাশি 7.5-এর উপায় কি করবেন? কিছু বাঁচতে গেলে 7.5 থেকে বাঁচার জন্য উপায় কিন্তু যেগুলো বললাম ওগুলো তো করবেন। প্রথম দ্বিতীয় চরণ তো বললাম আমি। 7.5 মেষ রাশির 7.5 বছর, কুম্ভ রাশির চলবে 2.5 বছর, মীন রাশির চলবে 5 বছর। যা নাজেহাল অবস্থার কিন্তু পরিস্থিতি থাকবে, তার মধ্যে কিছু তো হেরফের, যেমন মীন রাশির 7.5 ভয়ঙ্কর ক্ষতি হবে, মেষ রাশিতে ভয়ঙ্কর ক্ষতি হবে, কুম্ভ রাশিতে অতটা ক্ষতি হবে না, কিন্তু 7.5 কিছু না কিছু 19-20 হবে, পিতামাতার শরীর নিয়ে চিন্তিত থাকবে। তো এখন বলবো যাদের মেষ রাশির 7.5, শনির 7.5-এর ক্ষেত্রে বলবো যে কি কি নিয়ম পাঠ করলে, কি কি নিয়ম করলে আপনাদের কিন্তু ভালো হবে। এইগুলো যদি আমরা মেনে কিছুটা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে কিন্তু ভীষণ ভালো হবে। বলছে 7.5-তে বলছে সর্ষের তেল দান করতে বলছে শনি মন্দিরে, এবং শনিবারই এটা করলে কিন্তু ভালো হবে, সর্ষের তেল দান। এবং সূর্যদেবের আরাধনা করতে বলছে, প্রতিদিন স্নানের পর বলছে সূর্য প্রণাম করতে। শনির দেবতা, শনির গুরু, শনির বাবা সূর্যদেব, সূর্যের আরাধনা, সূর্যদেবকে প্রণাম করতে বলছে স্নানের পর। জবাকস্ম সংকাংসম কশ্যপ্যং মহাদ্যতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণৌত স্মৃতিভাকরম। এই সূর্য সহস্রাংশ তেজো রাশি জগৎপতি অনুকম্পায় মাং ভক্তায় গৃহাং অর্ঘং দিবাকরম। এই স্বর্ঘং কর্মদায়িনী ঐং শ্রীং সূর্যায় নমঃ। সূর্যের প্রণাম মন্ত্রটা বলুন, অথবা নম হ্রিং শ্রীং সূর্যায় নমঃ। স্নান করে হাত জোর করে সূর্যের দিকে তাকিয়ে বলুন। অনেকে ফ্ল্যাটে আছে, সূর্য পাচ্ছে না, এমনি তাকিয়ে বলুন, দেখবেন অসাধারণ একটা ভালো ফল হবে। আর কোনো যাকে যে দেখতে পাবেন, শনিবার দিন একটু বাদাম কিনে বাদাম দান করুন। চীনা বাদাম আছে না, একটু কিনে রাখুন পকেটে, 100, 200, 500 গ্রাম, একটু বাদামটা দান করুন। শনির 7.5-এর অশুভ দোষগুলো কিন্তু কেটে যাবে। সাপকে বলছে দুধ খাওয়াতে। কোথায় সাপ পাবেন দুধ খাওয়াতে? সাপকে দুধ কোথায় পাবেন? দুধ কোনো
মানে কোনো পাশাপাশি ঝোপ জঙ্গল থাকবে, বুঝতে পারছেন সাপ আছে, সেখানে একটা মাটির পাত্রে একটু 100টা দুধ ওখানে রেখে দিয়ে চলে আসবেন। খাক না খান আপনার উদ্দেশ্য আপনি দিলেন, যদি খেয়ে ফেলে সাপ দুধ পেলেই কিন্তু খাবে, সেখানে কিন্তু দুধটা দিয়ে দেবেন। কোনো ঝোপঝাড় বুঝতে পারছেন এখানে সাপ থাকতে পারে, সেটা আপনারা কিছুটা বুঝতে পারবেন, বাড়ির আশপাশেই আছে আমরা জানি, একটু ঝোপঝাড় থাকলে থাকে, সেখানে আপনি সরাই করে আপনার মনোমতো শনিবার দিনে যখন একটু সরাই করে একটু দুধ দিয়ে আসুন। গরুর দুধ, কাঁচা দুধ দিতে হবে, সেটা কিন্তু দিতে হবে। প্রবাহমান জলে যেখানে জল বইছে, কি নালা নদী গঙ্গা বয়ে যাচ্ছে, সেখানে কিন্তু বাংলা মদ আছে, পাওয়া যায়। বাংলা মদ কিন্তু ঢেলে দেন সেই প্রবাহমান জলে। শনির সাড়ে থেকে কিন্তু বাঁচবেন। ঘোড়ার নাল অথবা নৌকার পেরেক, ওটাকে ম্যানেজ করে আপনি আংটি বানিয়ে মাঝের আঙুলে পড়ুন, দেখবেন অনেক ভালো হবে। কোনো জায়গায় একটু লোহা দান করুন, কোনো মন্দির বানাতে হবে, লোহার গ্রিল লাগবে, একটু দান করে দেন। আপনি শনির সাড়ে যাদের চলবে, লোহা দান করলে কিন্তু শনির সাড়ে থেকে আপনারা বাঁচবেন। এগুলো করলে কিন্তু ভীষণ ভালো হবে। সাড়ে যারা চলছে, মীন রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো এই ব্যবস্থাগুলো কিন্তু ভীষণ ভালো। আপনারা এই ব্যবস্থা যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক ভালো হওয়ার কিন্তু কথা আমি বারবার কিন্তু বলে থাকবো। মকর রাশির ক্ষেত্রে বলবো সাড়ে কেটে গেছে, আর দরকার নেই, 29শে মার্চের পর কিন্তু চলে যাবে। এবং যাদের মীন রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মেষ রাশি, মহামৃত্যুঞ্জয় জপ করবেন। ত্রম্বকং যজাময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনম মন্ত্রটা বেশ সুন্দর করে সুর করে বলুন। এই মন্ত্রটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, দেখে নেবেন। ওই মন্ত্রটা সুন্দর করে উচ্চারণ করে কিন্তু অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্য বলবো, যাদের সাড়ে চলবে, শনিবার মাছ মাংস ডিম খাবেন না, অন্তত শনিবার পালন করুন। কোনো বিয়ে ঘর আছে, বাড়িতে খেয়ে যাবেন, একটা শনিবার পালন করলেন, পরের শনিবার বিয়ে বাড়ি আছে, বাড়িতে খাওয়া দাওয়া করে যাবেন, কিন্তু ওখানে গিয়ে ডাল বা মানে যাই খাবার খাবেন না, মিষ্টি ফিষ্টি খেয়ে চলে আসতে পারেন। ঠেকাঠেকি একটু হয়ে যাবে, কিন্তু আপনি দাঁতে কেটে শনি মানে বাইরে গেলে তো হয়ে যায়, খেতে হয় কোথাও। চেষ্টা করবেন সাড়ে যাদের চলছে 2.5 বছর, 5 বছর, 7.5 বছর, শনিবার দিন নিরামিষ খাবেন। এটা এমন কিচ্ছু মুখ্য ব্যাপার না, এটা পালন করলে কিন্তু ভীষণ ভালো হবে। এইগুলো যদি আমরা সুন্দর করে মেনে চলতে পারি, তাহলে সাড়ে দোষ থেকে কিন্তু আমরা বাঁচব। তার মধ্যে শনির যে বন্ধু গ্রহগুলো আছে, শুক্র এবং বুধ, সেই সব রাশির যখন সাড়ে চলবে, সেই সব অধিপতি গ্রহ যেমন মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এইগুলোর সাড়ে চললে কিন্তু কিছুটা হলেও রেহাই পাওয়াই আমরা। মকর রাশির অতটা কিন্তু খারাপ হয়নি, লাস্টে যে একটু চলছে এখন, এই মার্চ মাসটা একটু সাবধানে থাকবেন, এই লাস্টের দিকে ধাক্কা একটু দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে বলবো মকর রাশি, যেহেতু শনি এখানে নিজের ঘর, ওতে কিন্তু একটু সাড়ে প্রকোপটা কম। জ্যোতিষতত্ত্বের একটা অমোঘ কথা বলছি। দেখুন, আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইস হবে বি স্কোয়ারে বিশ্বাসী আমরা আছি, ওটা তো পালন করতেই হবে। কিন্তু সবসময় কিন্তু এই থিওরিতে হয় না। অনেক ডাক্তার কিন্তু আছে, দেখেছে ডাক্তারবাবুরা থিওরি মানেন না, ওনাদের এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে ট্রিটমেন্ট করে গা ছুঁয়ে দিলেই ভালো হয়ে যায়। আমার ক্ষেত্রে বলবো, আমি অনেক সাড়ে লোককে দেখেছি। আমার নিজের সাড়ে আমার কর্কট রাশি যখন সাড়ে হয়েছিল কয়েক বছর আগে, আমি দেখেছি কি কষ্টটা হয়েছে, কি গোলমালটা হয়েছে। আমার কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। অনেকে আমার রাশি লগ্ন জানতে চেয়েছে, আমি কিন্তু বলে দিলাম। আপনারা সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। সতর্কতার বিনা নয়, সাবধানের বিনা নয়। গাড়ি ঘোড়া সাবধানে চড়বেন, কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে শনির অশুভ সাড়ে, এটা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর সাড়ে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে, ট্রেন দুর্ঘটনা হবে। ট্রেনে এই ঝামেলা চলছে, দেখুন না, পদপিষ্ট হয়ে মারা যাবে এই শনির এই বছরে, মঙ্গলের এই অশুভ বছর। শনি কিন্তু বায়ুর কারক গ্রহ, মঙ্গল কিন্তু অগ্নিতত্ত্বে আগুনের কারক গ্রহ, যার ফলে আগুন লাগছে চারদিকে, বারবার বলে আসছে আমি। তো এই শনির যে প্রবেশটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যাদের মীন রাশি, সত্যি যাদের মীন রাশি এবং যাদের জন্ম লগ্ন থেকে মানে চন্দ্র বসে আছে, তার মানে মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে শনির এতটা খারাপ দেবে না। আরও কিছু কি খারাপ দেবে না, কাকে খারাপ দেবে না, সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। শনির সাড়ে নিয়ে ভয়ের কিছু নেই, কিন্তু সাবধান, সতর্কতার মধ্যে থাকতে হবে। শনির সাড়ে কিন্তু কিছু গোলমাল করে, এটুকু আপনাদের বারবার বলছি।
খুব সাবধানে থাকুন, ভালো থাকুন। নমস্কার।